আজকে আমরা যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে ইউনিট 3 হিউম্যান কমিউনিটিজ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। তাহলে এখানেই আমরা মানুষ ও পরিবেশ, মানুষের সঙ্গে পরিবেশের যে সম্পর্কটা সেইটা নিয়ে পড়ব। তাহলে এখানে কথা বলতে গেলেই ফার্স্টে বলতে হবে মানুষের জনসংখ্যার কথা। তাহলে আমরা যে এখন পৃথিবীতে যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি, যে আমরা বলছি যে গ্লোবাল ওয়ার্মিং অনেক বেড়ে গেছে, পপুলেশন বলছি পলিউশন অনেক বেড়ে গেছে, তার কারণ হিসাবে আমরা পপুলেশনটাকেই বলছি, আর মেনলি সেটা মানুষের ক্ষেত্রেই বলছি। সেটা কেন? তার কারণ হচ্ছে আজ তো আমরা ছাড়াও অন্য অনেক জীবজন্তু, অন্য গাছপালা অনেকে তো বেঁচে আছে পৃথিবীতে, তাহলে কেন তাদের বেঁচে থাকাটা পলিউশন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ হিসাবে বলা হচ্ছে না? তার কারণ হচ্ছে যে মানুষই একমাত্র প্রাণী যে নিজের মাথা খাটিয়ে এরকম অনেক কিছু আবিষ্কার করেছে, যেটার জন্য পরিবেশ দূষণের স্পিডটা অনেক বেশি বেড়ে গেছে। মানে ধরো আজকে যদি ডাইনোসররা যখন ছিল, যখন মানুষ ছিল না, সেই সময়কার কথা যদি আমরা ভেবে দেখি, সেই সময়তেও পৃথিবী গরম হয়েছে, কিন্তু সেটা অনেক বছর সময় ধরে আস্তে আস্তে হয়েছে। আর সেই সময়তে না তো কেউ প্লাস্টিকের আবিষ্কার করেছিল, আর না তো কোনো কারখানা ছিল, না তো গাড়ি ছিল। জীবাশ্ম জ্বালানিগুলো তখন তৈরি হচ্ছে মাটির তলায়। আমরা কি করেছি? আমরা সব ক্ষেত্রেই নিজেদের মাথাটাকে কাজে লাগিয়েছি। এবার মানুষের ব্রেন অন্যান্য জীবজন্তুদের থেকে এগিয়ে, তো আমরা কি করেছি? ব্রেনটাকে যেই কাজে লাগিয়েছি। আর মানুষের ব্রেন এভাবেই কাজ করে যে যার ব্রেন যত বেশি ডেভেলপড, সে সবসময় চেষ্টা করবে যে কত কম খাটুনিতে কত বেশিটা আমি বের করতে পারি। তাহলে মানুষ প্রথমে দেখছে যে আচ্ছা, এভাবে আমি হাত দিয়ে কাজ করে করে এই এই জিনিসগুলো বানাতে পারবো। তারপরে সে নিজের মাথা খাটিয়ে বের করলো যে যদি এটা আমি নিজের হাতে না করে মেশিনকে দিয়ে করাই, তাহলে তো আরো তাড়াতাড়ি হবে। এবার তারপরেও কিন্তু এখনো আমরা অনেক কিছু হাতে করি, আর যেটা অলরেডি দেখা যাচ্ছে যে এআই রোবট এরা এসে আমরা অলরেডি এখন যেগুলো হাতে করছি সেগুলোও কিন্তু আস্তে আস্তে এআই রোবটদের হাতেই যাচ্ছে। তাহলে মানুষ সব সময় নিজে আরো বেশি ডেভেলপমেন্ট খুঁজতে গিয়ে সব জায়গাতে কিন্তু আমরা শর্টকাটটাই খুঁজি। সেটা যে খারাপ তা কিন্তু নয়, আমরা কিন্তু শর্টকাট যত খুঁজবো, যত খুঁজে পাবো, সেটা যদি ঠিকভাবে কাজে লাগে আমাদের অনেক সময় বাঁচবে। মানে আজকে একটা জামা ভাঁজ করা, ধরো জামা ভাঁজ করাটা এমন কিছু এসেনশিয়াল কোনো কিছু না যে সেটা না হলে আমার বাঁচতে কোনো অসুবিধা হবে। জামাটা যদি আজকে ভাঁজ করা থাকে বা মুড়ে চুড়ে রাখা থাকে, তবুও তুমি ওই জামাটা পরতে পারবে, জামাটা নষ্ট হয়ে যাবে না। কিন্তু আজ তুমি খাবারকে ফ্রিজে না রেখে খাবারকে গরমের মধ্যে বাইরে রেখে দিলে, সেখানে কিন্তু খাবারটা নষ্ট হয়ে গেলে তোমার পরবর্তীকালে খাদ্য সংকট হবে। তাহলে তোমার কিন্তু খাবারটা দরকার, জামা ভাঁজ করাটা তোমার দরকারের মধ্যে পড়ে না। তাহলে এখানে সময় বাঁচানোর জন্য যে শর্টকাটগুলো আমরা খুঁজে বের করেছি সেগুলো খুব ভালো। সেগুলো আমাদের সেই যে সময়টা বাঁচছে সেই সময়টাকে আমরা অন্য কোনো কাজে লাগাতে পারি, যেটা আমাদের ক্ষেত্রে আরও প্রোডাক্টিভ হবে, আরও বেটার কিছু আউটকাম এনে দেবে। এবার সেই রকমভাবে ভেবে দেখো, আজকে একটা ধরো আমরা মাছ কিনতে যাচ্ছি, মাছটা আমরা চাইলে কলা পাতায় মুড়ে আনতে পারতাম, কিন্তু মানুষ কি দেখলো না এরকম পাতায় মুড়ে আনা, হাতে করে আনা, কাগজে করে আনা, এতে সে একটু সমস্যা হচ্ছে। তো তখন মানুষ প্লাস্টিক যখন আবিষ্কার করলো, প্লাস্টিকটা ইউজ করার শুরুর সঙ্গে সঙ্গে আমাদের কোনো জল জিনিস মানে তরল পদার্থ লিক করে যাওয়ার চান্সটাই পুরো কমে গেল। আজকে ছাতা ছাতা মাথায় দিয়ে আমরা বাইরে চলে যাচ্ছি, বাইরে বেরিয়ে যেতে পারছি। তাহলে ছাতাটাও কিন্তু প্লাস্টিকের আবিষ্কারের উপরই নির্ভর করছে। আমরা যদি আজকে একটা পাতা দিয়ে, বড় পাতা দিয়েও ঢাকা দিয়ে আমরা যেতে পারতাম, কিন্তু সেটা অতটা বেশি টেকসই হতো না, কিছুদিন ছাড়া ছাড়া আর একটা নতুন লাগতো। তো এরকম উদাহরণ দিয়ে ভেবে দেখো, ধরো জুতোর ক্ষেত্রে, জুতো সেরকম হয়তো আমরা চামড়া দিয়ে অন্য জিনিস দিয়ে বানাতে পারতাম, কিন্তু সেটা অত বেশি দিন টিকতো না যতটা না কিনা এখনকার দিনে প্লাস্টিক মেশানো জুতোগুলো টেকে। তাহলে এবার সেখানে অনেক রকম তর্ক বিতর্ক থাকবে যে কম দামি যেগুলো সেগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, মানে বেশি দামি যেগুলো সেগুলো দেরিতে নষ্ট হয়, সেটা তো একটা আলাদা ব্যাপার। কিন্তু মেন কথা এইটা বোঝো, যখনই তুমি একটা নিচু স্তর থেকে উপরের স্তরে যাচ্ছ উন্নতির দিক থেকে,
মানে তুমি ধরো আগে একটা জিনিস পেতে না, তখন তুমি এমন একটা জিনিস পেলে যেটাতে তোমার আগের সমস্ত অসুবিধা মিলিয়ে গেল, তখন সেই সুবিধার জায়গা থেকে কিন্তু তুমি জেনে শুনে সেই অসুবিধার জায়গাতে নামাটা খুব কঠিন। মানে আজকে তুমি জানছো যে প্লাস্টিক ব্যবহার করা উচিত নয়, প্লাস্টিক ফেলা যাচ্ছে না, প্লাস্টিক রিসাইকেল করারও একটা লিমিট আছে, প্লাস্টিকে তুমি যেখানে সেখানে ফেলতে পারবে না, তাতে অন্য জীবজন্তুরও তো ক্ষতি হচ্ছে, আমাদেরও ক্ষতি হচ্ছে, আমাদের শরীরে সমস্ত জায়গাতে প্লাস্টিক পাওয়া যাচ্ছে, বাচ্চাদের শরীরে অবধি। কিন্তু আমরা যেভাবে অভ্যস্ত হয়ে গেছি এই সুবিধাটা থেকে, যে প্লাস্টিক ব্যবহার করার যে সুবিধাটা থেকে, সেইখান থেকে আমরা ফেরত আসতে পারছি না, কারণ তার কোনো অল্টারনেটিভ নেই। মানে আর কোনো জিনিস নেই যেটাকে আমরা ওইভাবে ওই সুবিধার ক্ষেত্রে কাজে লাগাবো। তাহলে এবার মানুষের সমস্যাটা এটাই হয়েছে যে মানুষ এমন এমন জিনিস আবিষ্কার করেছে নিজের মাথা থেকে, যেটা ওই যে একটা রচনা হয়, পড়তে হয় যে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ। অ্যাকচুয়ালি বিজ্ঞানটা অভিশাপ বা আশীর্বাদ নয়, মানুষ সেই বিজ্ঞানটাকে নিয়ে কি করছে সেইটা হচ্ছে সে নিজের জন্য আশীর্বাদ ডেকে আনছে নাকি অভিশাপ ডেকে আনছে, এইটা হচ্ছে মেন টপিক। তাহলে আজকে মানুষের যে সংখ্যা বাড়ছে সেটাকেও যদি আমরা প্ল্যান করে বানাতাম, একটু দূরদর্শিতার সঙ্গে বানাতাম যে না আমরা পরিবেশের ব্যালেন্স নষ্ট করব না, কিন্তু আমাদের সংখ্যাও বাড়বে একটা স্টেডি ভাবে, আমরা অন্য জীবজন্তুর প্রাণেরও নষ্ট করব না, তাহলে সবটা মেনে একটা ডিসিপ্লিন মেনে যদি আমাদের পপুলেশনটা বাড়তো, তাহলে আজকে এত তাড়াতাড়ি পৃথিবীর এরকম খারাপ অবস্থা হতো না, হয়তো হতো অনেক দেরিতে হতো, অনেকটা সময় পরে হতো। তো সেখানে দেখো এখনো দেখা যাবে যে জীবাশ্ম জ্বালানি মানে যেগুলো পেট্রোল, ডিজেল, তারপর কয়লা, যেগুলো মাটির তলা থেকে পাওয়া যায়, এটা কিন্তু আমাদের কোনো ক্রেডিট ছিল না, এটা যে বানানো হয়েছে এটা পৃথিবীতে ন্যাচারালি তৈরি হয়েছে, আমরা সেখানেও শর্টকাট খুঁজেছি, সেগুলোকে খুঁড়ে নিয়ে বের করে ডাইরেক্ট সেখান থেকে আমরা কারেন্ট বানাচ্ছি। তাহলে এবার সেইখানেও তো দেখতে হবে যে আমরা সেই শর্টকাটটা খুঁজতে গিয়ে আমরা লং টার্মের কোনো ক্ষতি করে ফেলছি কিনা। তাহলে অতি চালাকের গলায় দড়ি বলে একটা কথা আছে, মানে সেই রকম অবস্থা যে নিজেকে অতি চালাক ভাবতে গিয়ে আমরা কিন্তু সব কিছুই শর্টকাট খুঁজতে খুঁজতে সব কিছুই শর্ট টার্মে ভাবতে শিখেছি, লং টার্মে এটার কি ফলাফল, যে ভবিষ্যৎ প্রজন্মকে এটার জন্য ভুগতে হবে কি হবে না সেইটা আমরা খেয়াল করিনি কেউ, আর সেইটাই আজ এখন এই ফলাফলটা আমরা এখন ভোগ করতে হচ্ছে। তো সেখানে দেখা যায় যে অন্যান্য জীবজন্তুর তুলনায় কিন্তু মানুষের সংখ্যা অনেক বেশি, যেটা আমাদের পৃথিবীতে একটা জীব বৈচিত্র্য থাকা দরকার, যে সবার সঙ্গে আমরা থাকবো, এরকম নয় যে আমরাই শুধু বাঁচবো বাকি সবাই মরে যাক, তাহলে কিন্তু পরিবেশের ব্যালেন্স অটোমেটিক্যালি নষ্ট হবে, আর আমরা এমনিতেই মারা যাব নানা রকম সমস্যার জন্য। তো এখানে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে পরিবেশ দূষণ যেটা আমরা নিজেরাই দায়ী, যেটার পিছনে তার জন্য কিন্তু আমাদেরই স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। আজকে কম বয়সে ক্যান্সার বেশি হচ্ছে, বাচ্চারা এমন জন্ম নিচ্ছে যাদের হাজার হাজার অসুখ ভর্তি জন্ম থেকেই, তারপর বয়স্করা অনেক সহজে মারা যাচ্ছে, বাচ্চারা অনেক সহজে মারা যাচ্ছে, হিট ওয়েভ হচ্ছে, এত বেশি শ্বাসকষ্ট হচ্ছে, বাচ্চারা আর বয়স্করাই মারা যাচ্ছে মেনলি, আর মাঝ বয়সের মধ্যে যারা অসুস্থ বেশি, যাদের হয়তো অন্য কোনো অসুখ আছে তারা মারা যাচ্ছে। তাহলে আলটিমেটলি ভেবে দেখার ব্যাপার এটা যে আমরা কি অ্যাকচুয়ালি উন্নতি করছি, নাকি উন্নতির পিছনে ছুটতে ছুটতে আমরা আসল ব্যাপারটাই ভুলে গেছি, যে আমরা ভালোভাবে বাঁচতে এসেছি পৃথিবীতে, বেশি দিন বাঁচবো, ঠেলে ঠেলে বাঁচবো, ওষুধ খেয়ে খেয়ে বাঁচবো, এইভাবে বাঁচার জন্য কিন্তু আমরা পৃথিবীতে আসিনি, আমরা ভালোভাবে বাঁচতে এসেছি, সবার সঙ্গে এই অক্সিজেন আমাদের ভাগ করে নেওয়ার কথা ছিল, সবার সঙ্গে এই মাটি, এই জল, এই হাওয়া সব কিছু ভাগ করে নেওয়ার কথা ছিল, আমরাই একমাত্র এক সর্বে সর্বা, এইটা যে ভাববে তার অবনতি আসবেই, আর আমরা নিজেরাই সেটা ডেকে এনেছি। তো এইটা পড়তে গেলে মানুষের ক্ষেত্রে যেটা পড়তে হবে, দুটো টার্ম আছে, একটা হচ্ছে রিসেটেলমেন্ট, তাহলে দুটোর সামনেই রয়েছে রি কথাটা, একটা হচ্ছে রিসেটেলমেন্ট আর একটা হচ্ছে রিহ্যাবিলিটেশন। এই দুটো টার্ম একটু ভালো করে পড়ে রাখতে হবে যে দুটো টার্ম দিয়ে কি বোঝাচ্ছে। তাহলে রিসেটেলমেন্ট, সেটেলমেন্ট মানে একটা জায়গাতে গিয়ে থাকা বোঝাচ্ছে, তাহলে এখানে যেটা বোঝায় সেটা হচ্ছে রিফিউজি। রিফিউজি মানে যাদের ধরো
কোনো কারণে তাদের দেশ থেকে বেরিয়ে আসতে হয়েছে, যেটা অলরেডি তো আমাদের পশ্চিমবঙ্গে তো হচ্ছেই। যারা ধরো বাংলাদেশ থেকে কেউ কেউ বাধ্য হয়ে, কেউ কেউ না বাধ্য হয়ে, কেউ কেউ সুযোগের জন্য আমাদের দেশে ঢুকে এসছে, তাদেরকে মানে এখানে থাকার জায়গা দেওয়া হয়েছে। এবার সেটা যদি বেআইনিভাবে হয় তখন তাকে কিন্তু সেই দেশে ফেরত পাঠাতে হবে। কিন্তু সেইটাই যদি আইনত হয়, আইন মেনে যদি হয় যে ওই দেশে হয়তো যুদ্ধ হচ্ছে, তারা আমাদের দেশে আশ্রয় চাইবে, তখন আমাদের দেশের মন্ত্রীরা তাদেরকে আইনগত দিক থেকে মানে সমস্ত আইন মেনে এই দেশে থাকার জায়গা করে দিল, তখন সেটাকে বলা হবে রিসেটেলমেন্ট। ঠিক আছে, এই জিনিসটা সারা পৃথিবীতে অনেক দেশে হয়, তো অনেক ক্ষেত্রে এটা উদাহরণ হিসাবে অনেক জায়গায় পেয়ে যাবে। এরপরে আসছে রিহ্যাবিলিটেশন। তাহলে হ্যাবিলিটেশন বলতে কি বোঝাচ্ছে? এটাও এক প্রকার অন্য জায়গায় থাকাই বোঝাচ্ছে, কিন্তু একটা পার্থক্য আছে, একটা বিরাট বড় পার্থক্য আছে। রিহ্যাবিলিটেশন মানে ধরো কোনো মানুষ ধরো বয়স্ক হয়ে গেছে, বা ধরো তার একার থাকার মতো অবস্থা নেই, বা ধরো তার কোনো অসুখ হয়েছে যেটার জন্য সে রোজকার দৈনন্দিন যা কাজকর্ম সেগুলো ঠিকভাবে করতে পারছে না, তখন তাকে একটা কোনো থাকার জায়গা নির্দিষ্ট করে দেওয়া হলো, যেখানে তার কেউ সাহায্য করবে, যেখানে তার দৈনন্দিন কাজকর্মগুলো করতে তাকে কেউ সাহায্য করে দেবে। তো সেই ক্ষেত্রে এই রিহ্যাবিলিটেশন কথাটা ব্যবহার করা হয়। ঠিক আছে। আচ্ছা, এরপরের যে টপিকটা সেটা আসছে পরিবেশ সম্পর্কিত কি 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 বলবো প্রতিবাদ কখন কখন হয়েছে, আন্দোলন কখন কখন হয়েছে। তো এখানে ফার্স্ট যেটা বলবো, সবচেয়ে পুরানো থেকে শুরু করছি। 1730 সালে বিষ্ণুই সম্প্রদায় একটা আন্দোলন করেছিল, যেটা লিডার ছিলেন অমৃতা দেবী। সেটা হয়েছিল রাজস্থানে। বিষ্ণুই সম্প্রদায় তারা হচ্ছে গাছকে খুব ভালোবাসতো, গাছকে মা হিসাবে ভাবতো। তো সেইখানে যেটা হয়েছিল, যোধপুরের রাজা খেজড়ি গাছ কাটতে বলেছিল। এবার খেজড়ি ধরো তুমি ভাবতে পারো যে আমাদের এখানে খেজুর গাছের মতো, তো খেজড়ি গাছ কাটতে বলেছিল। তো তখন সেখানকার বিষ্ণুই সম্প্রদায়ের লোকজনরা সেই গাছ কাটতে দেয়নি, গাছ ধরে দাঁড়িয়েছিলেন। এবারে এটা কিন্তু আমাদের দেশের রাজাই কিন্তু কাটার নির্দেশ দিয়েছে গাছটা। তখন যখন দেখা যাচ্ছে যে মানুষজনরা ওটা ধরে দাঁড়িয়ে আছে, তখন তাদের মেরে দেওয়া হয়েছিল। আর এরকম 363 জন প্রাণ দেন। এইটা হচ্ছে প্রথম পরিবেশ আন্দোলন, যেটা হচ্ছে বিষ্ণুই সম্প্রদায়টা করেছিল। এরপর এই বিষ্ণুই আন্দোলনকে মানে ইন্সপিরেশন হিসাবে রেখে ওটা থেকে শিখে আরো অনেক লোকজন পরবর্তীকালে আন্দোলন করেছে। যেমন সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে চিপকো আন্দোলন, যেটা 1973 সালে হয়েছিল উত্তরাখণ্ডে। এটা লিডার ছিলেন চণ্ডী প্রসাদ ভাট। সেখানেও এরকম গাছ কাটার প্রতিবাদ করে সবাই ওই একই রকম ভাবে গাছকে ধরে দাঁড়িয়েছিলেন, সেই জন্য বলেছে চিপাক মানে আটকে রাখা, চিপকো আন্দোলন। আচ্ছা, এখানে আর একটা রয়েছে সাইলেন্ট ভ্যালি আন্দোলন, যেটা 1973 সালে হয়েছিল কেরালাতে। সেটা হয়েছিল ওই একটা ড্যাম বানানোর জন্য, মানে তোমার ওই কোনো নদী হয়তো যাচ্ছে, নদীর মাঝখানে কোনো ড্যাম বেঁধে দিয়ে সেখানে জল আটকে দেওয়ার জন্য একটা বিরাট বড় জায়গা লাগে। সেখানে অনেক ক্ষেত্রে জলবিদ্যুৎ প্রকল্প হয়। ওই জলটা যখন ছাড়া হবে সেইখানে টারবাইন লাগিয়ে সেখানে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করা হয়। তো এরকম তৈরি করতে গেলে অনেকটা বড় জায়গা লাগবে। সেইখানে সাইলেন্ট ভ্যালি, যেখানটা ভ্যালি মানে উপত্যকা, সেখানে প্রচুর গাছগাছালি রয়েছে, সেইখানে ওই ড্যামটা বানানো হবে ঠিক করা হয়েছিল। সেজন্য তার বিরোধিতা করে ওই সময় সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল। এরপরে আসছে আরো কয়েকটা এই ড্যাম কেন্দ্রিক মুভমেন্ট, যেমন আসছে নর্মদা বাঁচাও, যেটা 1985 সালে হয়েছিল, যার লিডার ছিলেন মেধা পাটকার আর বাবা আমতে। তারা সর্দার সরোবর ড্যাম বানানো নিয়ে আন্দোলন করেছিলেন নর্মদা নদীর উপর, সেই জন্য নর্মদা বাঁচাও আন্দোলন। আর একটা আসছে আপ্পিকো আন্দোলন, যেটা 1983 সালে হয়েছিল কর্ণাটকে। সেটাও চিপকো আন্দোলন থেকে ইন্সপায়ার্ড হয়ে সেখানেও গাছ কাটার বিরুদ্ধে আন্দোলন করা হয়েছিল। আচ্ছা, এরপরে আসছি এনভায়রনমেন্টাল এথিক্স। এথিক্স এথিক্স বলতে কি বোঝায়, সেটা হচ্ছে মানে ধরো আমরা আজকে ধরো একটা বাচ্চাকে শেখাই
না সবসময় সত্যি কথা বলবি, কখনো মিথ্যে কথা বলবি না। আচ্ছা, এথিক্স বলতে আমরা যেটা বোঝাই, মরাল রিলেশন অ্যান্ড প্রিন্সিপাল অফ ইন্টারঅ্যাকশন বিটুইন হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট। তাহলে এখানে যেটা বোঝাবে যে মানুষ আর পরিবেশের মধ্যে যে সম্পর্কটা হচ্ছে, সেই সম্পর্কের ক্ষেত্রে আমাদের কি কি নিয়ম পালন করা উচিত। এবার মরাল যে কথাটা, এটার ক্ষেত্রেই বাচ্চাদের যেটা উদাহরণ দিচ্ছিলাম, যে একটা বাচ্চাকে আমরা যখন শেখাই ছোটবেলায় যে সবসময় সত্যি কথা বলবে, মিথ্যে বলবে না, তো এটাও কিন্তু একটা মরাল, যে তুমি তাকে শেখাচ্ছ যে এটা একটা নিয়ম, এটা পালন করতে হয়। সেই বাচ্চাটা কিন্তু সেটার মানে বোঝে না যে সেটা কেন তাকে করতে হবে। এবারে ধরো যখনই সে, বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় যে তাকে বড়রা বলছে এটা, কিন্তু বড়রা নিজেরাই সেটার উল্টো করছে, তো তখন সেক্ষেত্রে তারা কনফিউজড হয়ে যায়। এটাও যেমন হয়, তো এই ক্ষেত্রেও পরিবেশের ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট নিয়ম আছে যেগুলো পালন করা উচিত, কিন্তু এবার আমরা সেগুলো পালন করছি না। তো সেই ক্ষেত্রেই তখন পরিবেশের দিক থেকে উল্টো পাল্টা রিয়াকশন আসে। মানে আমরা আজকে ভাবছি যে হিটওয়েভ কেন হচ্ছে, আমরা আজকে ভাবছি বরফ কেন গলছে, তারপর এত রোদ চড়া কেন, তা তুমি দিনের পর দিন তার সাথে অসভ্যতা করে যাবে, তার রিয়াকশনগুলো সবসময় নর্মাল ফেরত আসবে, এটা তো সম্ভব না। আচ্ছা, তো এই ক্ষেত্রে এই এনভায়রনমেন্টাল এথিক্সের কয়েকটা টাইপ হয়, যে মানুষ কি কি ভাবে এটা ভাবতে পারে, যে আমরা পরিবেশের সঙ্গে যে সম্পর্কটা সেটা ভাববো কি কি ভাবে, তার যে টাইপগুলো। তাহলে ফার্স্ট যে টাইপ সেটা হচ্ছে অ্যানথ্রোপোসেন্ট্রিজম, সেন্টার থেকে সেন্ট্রিজম। তাহলে অ্যানথ্রোপো কথাটা যেখানেই আসছে সেখানে মানুষ বোঝাচ্ছে, তাহলে এখানে ভেঙে যদি আমরা বলি অ্যানথ্রোপোসেন্ট্রিজম, তাহলে সেন্টারে হচ্ছে মানুষ। তাহলে এইটা একটা টাইপের এথিক্স, একটা ভাবনা চিন্তা, একটা মরাল, যেটা হচ্ছে মানুষ মেন, পৃথিবীর পরিবেশের মধ্যে মানুষ হচ্ছে সর্বে সর্বা, মানুষই সব, বাকি সবাই অনেক ইনফিরিয়ার, মানে তারা অনেক নগণ্য, তাদের কোনো গুরুত্ব নেই। মানুষ বেঁচে থাকলে ঠিক আছে, বাকি সবাই মরলে ঠিক আছে। তো এই ক্ষেত্রে তোমরা দেখে থাকবে, ধরো আজকে ধরো তুমি এখানে বসছো, কাজকর্ম করছো, জীবাণু মারা যাচ্ছে। আজ আমরা মশা গায়ে বসলেই মেরে দিই, কিন্তু সেই মশা মারলে যে শাস্তি আর অন্য একটা মানুষকে খুন করলে যে শাস্তি, দুটো কি সেম? কিন্তু দুজনের মধ্যেই প্রাণটাই ছিল, অ্যাকচুয়ালি একটা জীবনের মধ্যেও প্রাণ ছিল। তো এখানে আমরা মানুষরা কিন্তু এমন একটা সিস্টেম তৈরি করেছি যেখানে সব দিক থেকেই এই ফার্স্ট ক্যাটাগরিটাই বেশিরভাগ ক্ষেত্রে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, এখানে দ্বিতীয়টা যদি আমরা ধরি সেটা হচ্ছে নন অ্যানথ্রোপোসেন্ট্রিজম, যেখানে সমস্ত জীবজন্তুকে মেন হিসাবে ধরা হবে, যেটা আমি ঠিক যেটা বললাম আইডিয়াল সিনারিও, যে একটা জীবাণুর প্রাণ, একটা মানুষের প্রাণ, একটা মশার প্রাণ, একটা তিমি মাছের প্রাণ, সবার প্রাণ সমান, এই হিসাবে যেখানে ধরা হবে। এরপর আসছে বায়োসেন্ট্রিজম, যেখানে নন হিউম্যান আর ইকোসিস্টেমকে বোঝাবে, যেখানে মানুষ ছাড়া অন্যান্যরা আর পরিবেশটাকে বোঝাবে। পরিবেশ বলতে মানে পরিবেশের যেগুলো অঙ্গ প্রত্যঙ্গ সেইগুলো, মানুষ ছাড়া, সেটা হচ্ছে বায়োসেন্ট্রিজম। তাহলে বায়ো মানে জীব, যেখানে জীব হচ্ছে সেন্টার। আর লাস্ট আসছে ইকোসেন্ট্রিজম, যেখানে শুধুমাত্র ইকোসিস্টেমটাই মেন, যেখানে পরিবেশটাই মেন হিসাবে ধরা হবে। কারণ মানে সত্যি কথা বলতে কি, আমরা ফার্স্টটাকে মেন ধরে থাকি, আর আমাদের অ্যাকচুয়ালি ভাবা উচিত কিন্তু ফোর্থটা। তার কারণ কি? কারণ পরিবেশ আছে বলে আমরা আছি, আমরা আছি, আরো সব কিছু আছে। আজকে পরিবেশ না থাকলে মানুষ এখানে আসতোই না, তাদের অস্তিত্বই আসতো না। তো সেইটা আমরা ভুলে গেছি, যে আমাদের জন্ম কে দিয়েছে, আমাদের অ্যাকচুয়ালি মা কে। তো এরপরেই আর একটা টপিক আসে ইকোফেমিনিজম। ফেমিনিজম কথাটাই মানে হচ্ছে নারীবাদ, তো মেয়েদের হয়ে যে কথা বলা, তো সেটার সঙ্গে যুক্ত হচ্ছে ইকো কথাটা মানেই হচ্ছে পরিবেশের সম্পর্কিত। তাহলে ইকোফেমিনিজম এই টার্মটা ফার্স্ট আসে 1970 সালে। এটা কি বোঝাতে বলা হয়েছে, সেটা হচ্ছে একটা সম্পর্ক যেটা হচ্ছে মেয়েদেরকে বরাবর সমাজে নিচু করে রাখা হয়েছে অনেক বছর অবধি।
মানে পৃথিবীর কোনো দেশেই মেয়েদের ভোট করার অধিকার ছিল না, মেয়েদের পড়াশোনা শেখার অধিকার ছিল না, মেয়েদের কাজই ছিল দাস হয়ে থাকা, তুমি বাড়ির কাজ করবে, তোমার কাজ দাস হয়ে থাকা, তুমি কোনো কি বলবো ইম্পর্টেন্ট কোনো কাজের দায়িত্ব তোমায় দেওয়া হবে না। এমনকি কোনো মেয়ে যদি কোনো ইম্পর্টেন্ট কাজ নেওয়ার মতো জায়গাতে পৌঁছয়ও, তাকেও সেখানে বেশি এগোতে দেওয়া হবে না। তো এটা অনেক সময় লেগেছে এটা পাল্টাতে, যে মেয়েরা পড়াশোনা শিখে ছেলেদের পাশাপাশি ইকুয়াল জায়গাতে এসে দাঁড়াতে পেরেছে। তো এখনো অনেক রকম বৈষম্য আছে, যেটা কোনোভাবেই মানে সম্ভব নয় পুরোপুরি দূর করা, কারণ মেয়েরা আলাদা ছেলেরা আলাদা, দুটো পুরো আলাদা জেন্ডার, দুজনদেরই নানা রকম প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট আছে। তো সেইটা ধরে নিয়ে কিন্তু অন্তত যদি আমি আজকে টাকা পয়সা পড়াশোনা এই দিক থেকে অন্তত যদি ভাবি একটা, সেই অনুযায়ী কিন্তু মেয়েরা অনেক ক্ষেত্রে এগোতে পেরেছে। কিন্তু আজকে সব জায়গাতে কিন্তু এই সেম অবস্থা নেই। আজকে তুমি ভারতে বিচার করতে পারবে না, এখনো পৃথিবীর অনেক দেশ আছে যেখানে মেয়েদেরকে এখনো চেপে রাখা হয়, চাপিয়ে দেওয়া হয় তাদের উপর। তো এইখানেই এই ইকো ফেমিনিজম কথাটা কেন ব্যবহার করা হয়েছে, যে মেয়েদের উপর যে অত্যাচার হয়, মেয়েদেরকে যে মানে তাদের উপর কর্তৃত্ব ফলানোটা, আর তার পাশাপাশি পরিবেশেরও ওপর যে অত্যাচার করা, দুটোর মধ্যে যে মিলটা, সেইটা বোঝানোর জন্য এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে। তো এখানেই দেখা যাচ্ছে মানে যেমন মানে পেট্রিয়ার্কাল যে কথাটা, মানে সব ছেলেরা কিন্তু এই জিনিসটাকে সাপোর্ট করে না। পেট্রিয়ার্কাল কথাটা মানেই হচ্ছে ছেলেরা যেখানে সবচেয়ে টপে থাকবে, সব দিক থেকে ছেলেরা সবচেয়ে বেশি গুরুত্ব পাবে, আর তাদের কাজ, তারা মেয়েদেরকে কোনো জায়গায় উঠতে দেবেও না, মেয়েরা উঠলেও সেটাকে সাপোর্ট করবে না। ঠিক তেমন ভাবেই দেখা যাবে এইটার পাশাপাশি দেখা যাবে যে পরিবেশকেও কিন্তু কিছু একটা সেম প্যাটার্ন নেই, তাকেও কিন্তু দমিয়ে দেওয়া হয়েছে। তার কারণ কি, একটা মেয়ে যেমন ভাবে একটা ছেলের থেকে ফিজিক্যালি তার অনেক বেশি দুর্বলতা আছে, একটা মেয়ের শরীর অনেক বেশি ডেলিকেট হয়, মেয়েদের মাসেলের পরিমাণ অনেক কম হয়, মেয়েদের ফিজিক্যাল যে কাজ করার ক্ষমতা সেটা ছেলেদের তুলনায় কম হয়, সে ন্যাচারালি তাকে দুর্বল ধরা হয় শারীরিকভাবে। কিন্তু ঠিক উল্টোটাই মানসিকভাবে কিন্তু মেয়েরা অনেক বেশি সবল হয় ছেলেদের তুলনায়। এবার সেম জিনিসটা যদি আমরা পরিবেশের দিক থেকে ভাবি, একটা গাছ আজকে কথা বলতে পারছে না, কিন্তু সেই গাছটার ক্ষমতা অনেক বেশি মানুষের তুলনায়, কিন্তু যেহেতু এই গাছটা কথা বলেনি আজ অব্দি, তাহলে গাছটাকে কাটতে পারো তুমি। গাছটাকে কাটলে সে চিৎকার করে বলছে না, সে ঝগড়া করছে না, তাহলে তুমি গাছটাকে কাটো। আর এরকম শুধু গাছের ক্ষেত্রে না, সমস্ত জীবজন্তুর ক্ষেত্রেই হয়েছে, যাদের উপর আমরা ক্ষমতা বিস্তার করতে পেরেছি, যে আমরা মানুষ, আমাদের হাতে বন্দুক আছে, কাটারি আছে, আমরা যাকে পারবো প্রাণ তাদের নিয়ে নিতে পারবো, কেউ কিছু বলার নেই, কারণ দুর্বল মানে তার উপর আমরা অত্যাচার করতে পারি। তো এই হিসাবে একটা মিনিং মানে কানেক্টেড করা হয়েছে বলা যেতে পারে। আচ্ছা, আর লাস্ট যে টপিক এবার চলে এসেছে সেটা হচ্ছে রোল অফ কালচারস ইন এনভায়রনমেন্টাল কনজারভেশন। তাহলে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে কোনো কোনো সভ্যতা, তাদের কি গুরুত্ব। তাহলে এখানে ধরো কিছু কিছু ক্ষেত্রে দেখবে কেউ কেউ যেমন এক একটা জায়গাতে পদ্ধতি আছে, চাষবাস শেষ হয়ে যাওয়ার পরে সেই জায়গাটাকে পুরো আগুন ধরিয়ে দেওয়া। তারপরে কোথাও কোথাও আছে, এগুলো হচ্ছে এক একটা জায়গাকার যারা আদিবাসী বা যারা অনেক বছর আগে থেকে সেখানে আছে, তাদের যে কাজকর্মগুলো সেগুলোতে দেখা যাবে তার সেগুলোতে সায়েন্টিফিক কারণ আছে, যে তারা সেগুলো করেছে, করে লাভ পেয়েছে, আর সেটা শুধু লাভ বলে না, তাতে পরিবেশেরও ভালো হয়েছে। যেমন অ্যামাজন জঙ্গলে যে আদিবাসীরা থাকতেন, তারা যেখানে পতিত জমি, যেখানে কোনোদিন চাষ করা সম্ভব নয়, সেখানে ছাই, তারপর আরো অনেক ওয়েস্ট, বায়ো ওয়েস্ট, যেগুলো যেগুলো মানে পচানো ফলমূল, এইগুলো ফেলে 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 আস্তে আস্তে সেই পতিত জমিটাকে পুরো চাষবাসের যোগ্য জমি বানাতেন। তো এই রকম খুঁজলে দেখা যাবে সারা পৃথিবীর অনেক আদিবাসীদের মধ্যে এরকম বছরের পর বছর ধরে এই ট্র্যাডিশনগুলো এসেছে। তাহলে একটা জায়গাতে তারা যে মানে সায়েন্টিফিক পদ্ধতি অবলম্বন করছে, তারা হয়তো তার কারণটা ঠিকভাবে জানে না, কিন্তু তারা সেটা করে দেখেছে যে হ্যাঁ এটাতে কাজ হয়। তাহলে এটাতেও কিন্তু পরিবেশের ভালো কাজই হচ্ছে, পরিবেশের হয়ে কাজটা হচ্ছে।
তো এখানে ধরো ইকোলজিক্যাল নলেজ কথা বলা হয়েছে, এগ্রিকালচারাল প্র্যাকটিসেস, চাষবাসের ক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করি, যে ধরো চাষবাস একটা ধরনের চাষ না করে একটা জিনিস তারপরে আর একটা জিনিস চাষ করা, একই জায়গাতে বারবার না চাষ করা, এই জিনিসগুলো খোঁজ করলে দেখা যাবে, তোমরা নিজেরাও ইন্টারনেটে সার্চ করে দেখতে পারো, অনেক জায়গাতে প্রচুর উদাহরণ আছে এরকম। আর যেমন আমাদের দেশে যেমন আছে যে প্রত্যেকটা গাছকে তার কোনো না কোনো গুরুত্ব দিয়ে, এই যে আয়ুর্বেদ সবচেয়ে বড় উদাহরণ, যে আজকে ধরো হলুদ, নিম, তারপর বট, অশ্বত্থ, এই প্রত্যেকটা গাছের দেখা যাবে কোনো না কোনো গুণ আছে, কোনো গাছ এরকম নেই যার কোনো গুণ নেই। তাহলে এই গাছগুলো কেন তাদের গুণ দিয়ে আমরা চিনছি, এমনকি আমাদের যে পূজা অর্চনা যেগুলো হচ্ছে, সেই পূজা অর্চনাতেও কিন্তু এই গাছের কোনোটার শিকড়, কোনোটার বাকল, কোনোটার আঠা, কোনোটার ফুল, কোনোটার ফল, এইগুলো ব্যবহার করা হচ্ছে। তাহলে যতদিন এই পূজা অর্চনা থাকবে তার সঙ্গে রিলেটেড এই গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলে দেখো এমন ভাবে আগেকার দিনে পণ্ডিতরা তারা কিভাবে ভেবেছিলেন যে লোকজন হয়তো পড়াশোনা শিখছে না, সবাইকে ওইভাবে বোঝানো সম্ভব নয়, কারণ যাদের মাথার দৌড় যতটুকু অবধি তাকে সেইটুকুই নিতে পারবে। তুমি আজকে ধরো একটা ক্লাস 1-এর বাচ্চাকে ক্লাস 10-এর অঙ্ক করালে বেশিরভাগ বাচ্চারাই বুঝতে পারবে না তাকে কি করাচ্ছ। তুমি ত্রিকোণমিতির অঙ্ক নিয়ে ধরো ক্লাস 1-এর একটা বাচ্চাকে করাচ্ছ, তো সেই রকমই পণ্ডিতরা বুঝেছিলেন যে সবাই কিন্তু ওই কঠিন কারণটা বুঝবেন না। তো সেই জন্য পণ্ডিতরা বলেছিলেন যে এই নিয়মটা পালন করো, নিয়মটা পালন করা উচিত। একাদশীর উপবাস পালন করা, তারপর এটা আমি এগুলো হিন্দু ধর্ম অনুযায়ী বলছি, কিন্তু তোমরা যদি খোঁজ করে দেখো মুসলিম ধর্ম মানে ইসলাম ধর্ম বা জৈন বা বৌদ্ধ বা খ্রিস্টান, এই সমস্ত ধর্মের মধ্যেও কিন্তু এরকম অনেক রকম প্র্যাকটিস আছে, যে প্র্যাকটিসগুলোর সঙ্গে পরিবেশের সব জায়গাতে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যে সময়তে যেটা হয়, যে সময়তে যেটা প্রকৃতিতে থাকে, সেইটার সঙ্গে আমাদের ধার্মিক আচার অনুষ্ঠানগুলো জড়িত থাকে। এবার যেটা যখন করা দরকার সেই অনুযায়ী, যেমন এখানে একটা বড় উদাহরণ দিতে পারি উপোস করাটা নিয়ে, যে চৈত্র মাসে উপোস করা সব থেকে ভালো, যেটা আয়ুর্বেদ পদ্ধতিতেই বলা হয়। কিন্তু এবার মনে করে দেখো ঠিক চৈত্র মাস নাগাদই নবরাত্রি পালন হয় হিন্দু ধর্ম অনুযায়ী, যে সময়তে নবরাত্রিতে 9টা দিনই উপোস করা উচিত। তার পাশাপাশি আবার ওই সময়তেই কাছাকাছি সময়তেই মুসলিমদের রমজান মাস পালন করা হয়। এবার এরকম ভাবে খোঁজ করলে দেখা যাবে অন্যান্য ধর্মেও এরকম কিছু কিছু রিচুয়াল আছে। তাহলে এবার শুধু যে আমরা মানে কি বলবো, এইগুলো এরকম ভাবাটা ভীষণ বোকামো হবে যে আজকে আমরা বিজ্ঞানের দিক থেকে এগিয়েছি, আমরা কারণটা জানি, মানে আজকেই আমরা যেগুলো করছি সেটা ঠিক। কথাটা হচ্ছে আমরা সবসময় এটা ভেবে ভুল করে ফেলি যে আগেকার দিনের মানুষরা কিছু জানতেন না। তারা যদি না জানতেন, তারা যদি না বুঝতেন, আজ কিছু আবিষ্কারই হতো না, সবকিছু তাহলে আজকেই আবিষ্কার হতো। ওনারা বছরের পর বছর আবিষ্কার করেছেন, কোনো ইকুইপমেন্ট ছিল না, তারা জিনিস বানিয়েছেন, মেশিন বানিয়েছেন নিজেদের হাতে, যেখানে কিচ্ছু ছিল না, সেই বানিয়ে বানিয়ে কতজন কত কিছু আবিষ্কার করেছেন সারা পৃথিবীতে। তোমরা নিজেরাই ভূগোলে পড়েছো গ্যালিলির কথা, ওদিকে আর্যভট্টর কথা, তারপর আরো কতজন আছেন, লিওনার্দো দা ভিঞ্চির কথা। তো এনারা এক একজন বড় বড় মানে কি বলবো, এনারাই সায়েন্টিস্ট ছিলেন এক একজন, কিন্তু এনাদের তো কোনো ডিগ্রি ছিল না। তো সেই জন্য আমরা ভেবে নিই যে না, সেই সময়তে মানুষ অনেক কম জানতো, এখন বেশি জানে, আর পরবর্তীকালে আরো বেশি জানবে। কিন্তু কথাটা হচ্ছে এইটা ভাবাটা খুব ভুল। যতদিন আমরা নিজেদেরকে চালাক ভাববো ততদিন জেনে রাখতে হবে আমরা সবচেয়ে বড় বোকা। ঠিক আছে, এইটুকুই বলার। তো তোমরা চেষ্টা করবে যে কোনোভাবে যদি নিজেদের বাবা মার থেকে কিছু শিখছো যে এই নিয়মটা পালন করা উচিত, তারা বলছেন, সেটা কারণটা খোঁজার চেষ্টা করবে, কারণ এগুলো বংশানুক্রমে পরপর পরপর এটা পালন করা হচ্ছে, তার পিছনে কিছু না কিছু বিরাট বড় একটা কারণ আছে যেটা আমাদের ধারণার বাইরে। সেটা শুধু মুখে শুনে সেটা মেনে নিও না, সেটা খুঁজে দেখো, আর খুঁজে দেখলে যা জানতে পারবে তোমার মাথা খারাপ হয়ে যাবে যে কত বছর আগে মানুষটা কিভাবে ভেবে ভেবে এগুলো বের করেছিলেন, যে এটা ট্র্যাডিশনের মতো ফলো হচ্ছে।